হ্যালো বন্ধু, কেমন আছেন সবাই? আজ আমরা এসেছি বরিশালের উজিরপুর থেকে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায়। আজ আপনাদের দেখাবো কম খরচে কিভাবে এই জায়গাগুলো ঘোরা যায় এবং পুরোপুরি ট্যুরটা কেমন হলো। চলুন শুরু করা যাক। আমরা যাত্রা শুরুতেই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আমাদের যাত্রা শুরু করলাম। আজকে কোনো বাস, ট্রেন বা লঞ্চ নয়। আজ আমরা যাচ্ছি আমাদের 2 চাকার ঘোড়া নিয়ে একদম সাগরের টানে। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী উজিরপুর থেকে, আর আমাদের গন্তব্য সূর্যোদয় আর সূর্যাস্তের দেশ সাগরকন্যা কুয়াকাটায়। উজিরপুর পার হয়ে বরিশাল শহরকে একপাশে রেখে আমরা এখন পটুয়াখালী হাইওয়েতে। এই রাস্তার কন্ডিশন আগের চেয়ে অনেক উন্নত, তবে হাইওয়েতে বাইক চালানোর সময় সবসময় মনে রাখবেন স্পিড থ্রিল দেয় ঠিকই, কিন্তু সেফটি ফার্স্ট। চারপাশের সবুজ প্রকৃতি যেন আমাদের স্বাগত জানাচ্ছে। রাস্তার 2 পাশে তাকালে চোখ জুড়িয়ে যায়, কিন্তু আমাদের চোখ সোজা রাস্তায়। তখন মাগরিবের আজান হচ্ছিল। আমরা সবাই খুঁজছিলাম যে মসজিদ কোথায় পাওয়া যায়। আমাদের সামনে বাজলো বরিশাল বিশ্ববিদ্যালয়। আমরা খুঁজতে খুঁজতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে গেলাম। ঢোকার পরে এদিক সেদিক তাকাচ্ছি, ভিতরের দিকে যাচ্ছি, কোথাও মসজিদ খুঁজে পেলাম না। তখন আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে আবার আমরা কজন বেরিয়ে পড়লাম মসজিদের খোঁজে। মসজিদ খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম কাঙ্ক্ষিত মসজিদ। পাওয়ার পরে মসজিদের বাহির দিক থেকে মসজিদটা খুবই সুন্দর লাগছিল। তো আমরা মসজিদের ভিতর আস্তে আস্তে ঢুকে পড়লাম। তখন মাগরিবের নামাজ চলছিল। মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ আদায় করে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য কুয়াকাটায়। বন্ধুরা, লুক অ্যাট দিস বিউটি। আমরা এখন দাঁড়িয়ে আছি সুবিশাল পায়রা সেতুর উপর। একসময় এই লেবুখালী নদী পার হতে ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হতো, আর আজ মাত্র কয়েক মিনিটে আমরা এই নদী পার হয়ে যাচ্ছি। ব্রিজের উপর যখন বাইকটা 80 স্পিডে যাচ্ছিল আর নদীর ঠান্ডা হাওয়া হেলমেটের ভিতর দিয়ে এসে গায়ে লাগছিল, উফ, ওই ফিলিংসটা কোনো শব্দে প্রকাশ করা যাবে না। এটা শুধু একজন বাইকাররাই বুঝবে। সুবিশাল পায়রা সেতু পার হচ্ছিলাম আর মনোমুগ্ধকর দৃশ্য দেখছিলাম। এত সুন্দর ব্রিজটা দেখতেই এক অসাধারণ দৃশ্য। এরপর আবার রওনা দিলাম আমরা পায়রা সেতুর উপর দিয়ে। সামনেই আমাদের টোল প্লাজা। 1-1.5 ঘন্টা টানা রাইড করার পর আমরা পটুয়াখালী পার হয়ে আমরা একটা ছোট ব্রেক নিলাম, হালকা নাস্তা করে আবার রওনা দিলাম। হাইওয়ে ট্যুরে মাঝে মাঝে ব্রেক নেওয়াটা বাইক এবং রাইডার দুজনের জন্যই দরকার। 1 কাপ গরম চা আর হালকা কিছু নাস্তা খেয়ে আমরা আবার টানলাম অ্যাক্সিলেটর। এবার টার্গেট সরাসরি কলাপাড়া হয়ে কুয়াকাটা 0 পয়েন্ট। কলাপাড়া পার হওয়ার পর থেকেই বাতাসের গন্ধটা কেমন যেন বদলে গেল। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা সাগরের নোনা জলের গন্ধ। রাস্তার 2 পাশে এখন ধানি জমির বদলে ছোট ছোট খাল আর ম্যানগ্রোভের আবাস। আর এই যে দেখুন স্বাগতম কুয়াকাটা। অবশেষে উজিরপুর থেকে প্রায় 4.5 ঘন্টার রাইড শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। টুরিস্টদের ভিড় ঠেলে আমরা আমাদের বাইক নিয়ে সোজা চলে যাচ্ছি বিচের দিকে। দুপাশে শুধু দোকান আর দোকান। আমাদের মন পড়ে আছে বিচের দিকে। এখন শুধু দেখবার পালা। বাইক নিয়ে সোজা বিচের দিকে যাচ্ছি, দেখব সমুদ্রের গর্জন। দেখতে দেখতে রাত কেটে গেল। সকাল হতে না হতেই সূর্যোদয় দেখার জন্য আমরা ফজরের নামাজ পড়েই বেরিয়ে গেলাম। সোজা যেতে যেতে দেখলাম কিছু বাইকাররাও আমাদের সাথে সঙ্গী হিসেবে আছে। সমুদ্রের পাশ ঘেঁষে শুরু করলাম আমরা সূর্যোদয় দেখার জন্য। ওই যে সূর্য উঁকি মারছে আমাদের দিকে, কত সুন্দর না দৃশ্য! আল্লাহর অপরূপ কি সৃষ্টি! কত কাছ থেকে সূর্য দেখা যাচ্ছে। একটু
একটি দেখার মতো দৃশ্য ছিল। এরপর সমুদ্রের সাথে একটু মজা করে কিছুক্ষণ উপভোগ করার পরে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের অন্য গন্তব্যে। যেতে যেতে দেখলাম আমাদের সাথে আরও কিছু ট্যুরিস্ট ছিল। বাইকার ভাইরা ট্যুরিস্ট অনেক দূর থেকে এসেছিল। কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম সারি সারি বাবলা গাছ। বাবলা গাছ দেখতেই আমাদের মনে পড়ে গেল সেই নবীজির ঐতিহাসিক কথা। এক বেদুইন যখন নবীজির কাছে আসলো, আসার পরে বলতেছে, হে নবী, আপনি যদি ওই বাবলা গাছকে আপনার সামনে হাজির করতে পারেন তাহলে আমি ঈমান আনব। তখন নবীজি ওই বেদুইনকে বলল, যাও গিয়ে তুমি ওকে সালাম জানাও, ও চলে আসবে। তখন ঠিকই চলে আসলো। জি, আমরা এখন যাচ্ছি রাস্তার পাশ দিয়ে, সমুদ্রের পাশ ঘেঁষে রাস্তা দিয়ে সুন্দর জিনিস উপভোগ করতে করতে যাচ্ছি আমরা লাল কাঁকড়ার উদ্দেশ্যে। সব সময় শুনেছি লাল কাঁকড়া, দেখিনি কখনো। যুদ্ধ শুরু করলাম লাল কাঁকড়া ধরার অভিযান। এক একজন এক এক দিকে ছুটছি আর এক একটা গর্ত খুঁজছি, দেখা যাক কিভাবে লাল কাঁকড়া পাওয়া যায়। লাল কাঁকড়া খুঁজতে খুঁজতে মজা করলাম। একজনে খুঁজতে গিয়ে আমার গায়ে বালু মারলো, আমি আবার তার গায়ে বালু মারলাম। অনেকই মজা হচ্ছিল। লাল কাঁকড়া খুঁজতে খুঁজতে এক একটা গর্ত খুঁজছিলাম। হঠাৎ করে এরকম খুঁজতে 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 একজনে গর্ত করে, আবার আরেকজনে গর্ত করে, কিন্তু কোথাও পাচ্ছি না লাল কাঁকড়া। সবাই হতাশ হয়ে কিছুক্ষণের পরে খুঁজতে খুঁজতে আমরা একটি সুন্দরতম একটা লাল কাঁকড়া পেলাম। এখন কি আর আনন্দের শেষ আছে? অনেক মজা করেছি। একটা একটা করে আমরা অনেকগুলো লাল কাঁকড়া ধরেছি। দেখুন আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আল্লাহ এক এক সৃষ্টি এক এক রকম বানিয়েছে। লাল কাঁকড়াগুলো দেখতে কি যে সুন্দর লাগছিল, কি এক অপরূপ দৃশ্য। কেমন একই সাথে একই সৃষ্টি, একটি সাদা একটি লাল, কি এক অপরূপ আল্লাহর সৃষ্টি। এরপরে আমরা সমুদ্র থেকে কিছু লাল কাঁকড়া কিনে আমরা প্রসেস করার জন্য নিয়ে আসলাম হোটেলে। ভাইটি খুব সুন্দর করে প্রসেস করছিল আর আমাদের সাথে বলছিল যে এইরকমভাবে প্রসেস করে তারপর ভালোভাবে রান্না করতে হয়। এরপর একটি মশলার মধ্যে আপনার কাঁকড়াগুলো ফেলে পরে কড়াই তেল দিয়ে গরম করে কাঁকড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিল। একটি একটি করে কাঁকড়া দিচ্ছিল আর আমরা সেগুলো উপভোগ করছিলাম যে কিভাবে সে সুন্দর করে কাঁকড়াগুলো ভেজে সুন্দর করে তৈরি করে। একটি একটি করে কাঁকড়া দিচ্ছে। আমাদের ভাগে ছিল একটি ছোট কাঁকড়া আর একটি বড় কাঁকড়া। কাঁকড়া ফ্রাইগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমরা সবাই দেখছিলাম যে কিভাবে সে ফ্রাই করছে। তো খুব সুন্দরভাবে প্রসেস করে মশলাগুলো খুব সুন্দরভাবে দিয়ে সে তেলের মধ্যে ভেজে নিচ্ছিল। পরিপূর্ণ যখন ভাজা শেষ তখন আমাদেরকে খাবারের জন্য দিল। দেখতে কি অসাধারণ, খেতে তো আরো কি মজা। তো এক একটা প্রসেস করার পরে আপনার যখন রান্না পুরোপুরি হয়ে গেল তখন দেখতে এক অসাধারণ দৃশ্য ছিল, খেতেও খুব মজা লাগছিল। আমার সেই লাগতেছে এত সৎকারে। এরপরে আমরা বেরিয়ে পড়লাম অন্য উদ্দেশ্য ছিল, গন্তব্য ছিল আমাদের রাখাইন আদিবাসী মন্দির এবং রাখাইন পল্লীর বাজার। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দুপাশে ঝাউবন, দেখতে এক অসাধারণ দৃশ্য ছিল। কি সুন্দর সারি সারি নৌকা। এরপরে আমরা এগুলো উপভোগ করতে করতে চলে আসলাম রাখাইনদের বাড়ির দৃশ্য দেখে ত্রিপাড়া সীমাবদ্ধ বিহার। ভিতরে ঢোকার পরে সামনেই দেখতে পেলাম আমরা অন্য একটি বাজার। বাজারটির নাম আপনার ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লী। ভিতরে ঢুকলাম আমরা। ঢোকার পরে একটি জাদুঘর পেলাম। জাদুঘরটার নাম রাখাইন জাদুঘর। এটার ভিতর ঢোকার পরে আপনি এর বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন, রাখাইনদের ঐতিহ্যগুলো। এরপরে সামনে গিয়ে রাখাইন তাঁত তিল শিল্প দেখতে পেলাম, রাখাইন তাঁতপল্লী। সেখানে গিয়ে আমরা দেখার চেষ্টা করলাম কিভাবে তারা এই কাপড়গুলো বোনে। তারা
বিভিন্ন মেশিনের মাধ্যমে, ইঞ্জিনের মাধ্যমে তারা লুঙ্গি, শাড়ি, বিভিন্ন রুমাল এগুলো তৈরি করে। আমরা মেশিনারিগুলো দেখলাম, ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। এরপরে আমরা অন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এরপর দেখতে পেলাম রাখাইনদের তাঁত শিল্পীর অন্যতম একটি ঐতিহ্যবাহী তাঁত, অনেক পুরানো স্মৃতি হিসেবে রাখা হয়েছে। খুব সুন্দর লাগছিল কিভাবে তারা এই কাপড়গুলো তৈরি করে মেশিনের মাধ্যমে। যদি না দেখেন তাহলে বুঝবেন না, আসলেই এক অসাধারণ দৃশ্য ছিল। তাদের হাতের বুননগুলো খুব সুন্দর। এটি ছিল আরেকটি সুন্দরতম তাঁত। তাদের ঐতিহ্য হিসেবে এটা রেখে দেয়া, পর্যটকরা যখন যায় এগুলো খুবই উপভোগ করে। এটাই হচ্ছে রাখাইন তাঁত শিল্প বাজারের খুব সুন্দর। এরপর আমরা হোটেলে যাচ্ছিলাম, যাওয়ার পথে এক কৃষক ভাইকে দেখলাম। তিনি আমাদেরকে এই ভুট্টাগুলো উপহার দিলেন। ভাইয়ের মনটা খুব অমায়িক। তিনি বললেন যে কোনো টাকা লাগবে না, এগুলো আপনাদেরকে ফ্রি দিয়েছি। যখন আমরা এই ভুট্টাগুলো পেলাম আমাদের মনটা খুব ভালো হয়ে গেল। কত সুন্দর মনের মানুষ। তিনি আমাদেরকে ফ্রি দেওয়ার পরে আমরা খুব খুশি। তার সাথে একটু কথোপকথন করে আমরা চলে আসলাম হোটেলে। হোটেল থেকে বিচ একেবারে আমাদের কাছে। যে হোটেলটা নিয়েছিলাম খুব সুন্দর। সহ্য করতে না পারে আমরা চলে আসলাম গোসলে। এক ভাই এসে আর সহ্য করতে না পারে দিল দৌড় গোসলের জন্য। গোসল করে এখন আমাদের উদ্দেশ্য দুপুরের খাবার খাওয়ার জন্য। খাবারের জন্য চলে আসলাম আমরা সুন্দর একটি হোটেল, ভোজন বিলাস। হোটেলটা যেমন আপনার সুন্দর, দেখতে সুন্দর, মানে সুন্দর, খাবারেও সুন্দর। ভোজন বিলাস অ্যান্ড রেস্টুরেন্ট। দুপুরের খাবার হিসেবে আমরা খেলাম মোরগ পোলাও। তাদের খাবারগুলো, রান্নাগুলো খুব ভালো। এক কথায় দামে কম, মানে ভালো। অন্যান্য হোটেল থেকে এই হোটেলটা আমাদের কাছে খুব ভালো লেগেছিল। দুপুরের খাবারটা খেয়েও খুব মজা পেয়েছিলাম। খুব আনন্দের সহিত আমরা দুপুরের খাবারটা উপভোগ করলাম। দুপুরের ভোজন শেষে চলে আসলাম কেনাকাটার জন্য, কারণ আমাদের চলে যাওয়ার মুহূর্ত চলে এসেছে। কিছু কেনাকাটা করলাম। এরপর আমাদের সকালের ধরা যে কাঁকড়াটা ছিল, লাল কাঁকড়া, ওই লাল কাঁকড়াটা আমি দেখছিলাম, কি সুন্দর দেখতে। যেহেতু আমাদের যাওয়ার মুহূর্ত চলে আসছে, এই জন্য এটা ছেড়ে দেওয়ার জন্য আমরা সমুদ্রের পাড়ে আসলাম। সমুদ্রের পাশে এসে আমরা কাঁকড়াটাকে বোতল থেকে বের করছিলাম, বের করে দিলাম তাকে তার নিজের বাসস্থানে। কাঁকড়াটা ছেড়ে দেওয়ার পরে সে কি মজা, সে যেন কি এক আনন্দ ঘন মুহূর্ত। এরপরে সমুদ্রের ঢেউ কিছুক্ষণ দেখতেই কেমন ভালো লাগছিল। কত সুন্দর সমুদ্র, কি অপরূপ আল্লাহর সৃষ্টি। এপার থেকে ওপার শুধু পানি আর পানি, কোনো পার নাই, কুল নাই, কিনার নেই। সবশেষে আমরা আমাদের নিজেদের বাসস্থানের গন্তব্যে রওনা দিলাম। সবাই এক কথাই বলছি, কেমন যেন মনটা সমুদ্রে পড়ে। বলতে বলতে আমাদের সফর শেষ হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমাদের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিন নতুন ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।